নমস্কার। অংশমালী আয়োজিত সেতু সঞ্চারের আরেকটি পর্ব নিয়ে আমি স্বপন রায় উপস্থিত হয়েছি। আজ আমার সঙ্গে আছেন বিশিষ্ট কবি এবং সম্পাদক এবং সৈকথা পত্রিকার সম্পাদক তিনি। তার জানেন যারা কবিতায় খোঁজ রাখেন, কবিতা পত্রিকার খোঁজ রাখেন এবং সৈকথার সম্পাদক শিলা বিশ্বাস। শিলা, আপনাকে সেতু সঞ্চারে স্বাগত। নমস্কার স্বপনদা, আর দর্শক বন্ধুদেরও আমি আমার নমস্কার জানাচ্ছি। বেশ, আমাদের অনুষ্ঠানের যে একটা শুরুটা যেভাবে সবার সাথে আমি করি, আমি সেটাই আপনাকে বলবো। আপনি আপনার সংক্ষিপ্ত পরিচিতি একটা দিন, এতে দর্শকদের সুবিধা হয়। আচ্ছা, এটা একটু শেয়ার করে নিন। হয়ে গেছে? হ্যাঁ, এবার পড়ুন। আপনার বলুন, আপনার একটা সংক্ষিপ্ত পরিচিতি। হ্যাঁ, সংক্ষিপ্ত পরিচিতি বলতে আমি শিলা বিশ্বাস, থাকি দমদম, কলকাতায়। সামান্য লেখালেখি করি এবং সৈকথা এই নামে একটি ওয়েবজিন প্রকাশ করি। আর আমার জন্ম সাঁতরাগাছি, হাওড়ায়। এই আর কি। আর পেশায় আমি সরকারি চাকুরে। এইটুকুই বলার। আমরা এবারে আপনার কিছু কবিতা শুনবো। কবিতা দিয়ে শুরু, একজন কবির সাক্ষাৎকার যখন হচ্ছে তখন কবিতা দিয়ে শুরু হয়, ভালো। আপনি কবিতা পড়ুন। পড়ছি। প্রথম কবিতা পড়ছি, মন্থন। ব্যক্তিগত শোক লিখতে পারি না, নিভৃতির পাখি ঠোঁটে করে নিয়ে যায়। বিপ্লব আর সন্ন্যাসের কথাও লিখতে পারি না, কলমের উপর ভোগের পাহাড় চেপে বসে। নিজেকে লিখতে চাইলে কলমের নিবে শুধু বিষ নেমে আসে, পাতা ভরে ওঠে, মন্থন হয়। সৌন্দর্য। ড্রিল মেশিনে সিমেন্ট খসালেই দেওয়ালে পেরেক পোতা যায় না, একটি কাঠের টুকরোকেও বিদীর্ণ হতে হয়। টাঙিয়ে রেখেছ সুদৃশ্য সুতোর কারুকাজ, জেগে উঠছে শস্য ভূমি, ঢাকা পড়ে গেছে কাপড়ের শরীরে সূচের ক্ষত। প্রভু, সৌন্দর্যের গভীরে এত বেদনা লুকিয়ে রাখো। টেলিমেট্রি। একটি আলোচনার সূত্রপাত হলো পিন আর পেনের কার্যকারিতা নিয়ে। প্রথমটি দিয়ে কেউ খোঁচা দেবে নাকি সংযুক্ত করবে তা ব্যক্তিগত পছন্দের বিষয়, যদিও পেন দিয়েও একই কাজ করা যেতে পারে। খেলনা প্রস্তুতকারক পিতা তার কন্যাকে যে প্যারাবিলটি রোজ রাতে শুনিয়ে যান, তার একটি শব্দও কানে ঢোকে না। তার কারণ পিতা যখন ফেরেন কন্যাটি ঘুমের দেশে। তাহলে ধরে নেওয়া যেতে পারে প্যারাবিলটি পিতা নিজেকেই শোনান। পিতা ও কন্যার টেলিমেট্রি রুজি রুটির সমান্তরাল, কোনো ধ্রুবক এখানে কাজ করে না। এই কবিতাটা এই লকডাউনের সময় লেখা।
প্রস্থেটিক পা। আজ সারাদিন সুদর্শন চক্র হয়ে ঘুরছে একটা প্রস্থেটিক পা। রুটির মানচিত্রে এক দেশ আর পাঁজরের হাড়ের রাস্তা খন্ড খন্ড করছে। পিঠে লেগে যাওয়া পেট ইচ্ছে ভাত বমি করছে সভ্যতার মুখে। পরিযায়ী শ্রমদানার পালক ঝরে ঝরে পড়ছে ফাঁকা রেল পথে। শুধু চারিদিকে ছড়িয়ে আছে খন্ড খন্ড পা, ফেটে যাওয়া, ছাল ওঠা, তাড়া খাওয়া। আজ সারাদিন সুদর্শন চক্র হয়ে ঘুরছে একটা প্রস্থেটিক পা। দারুণ লেখা, দারুণ। খুব ভালো লাগলো শিলা এই জন্য যে কবিতার গুণমান বা কবিতা কেমন হয়েছে, কবিতা ভালো না খারাপ এই বলার অধিকার আমার নেই। আমি তো মানে ওই কি বলে না, আগের দিনে জজ ব্যারিস্টার, আমি সেসব কিছু নেই। আমি তো বিচারক করতে পারি না, আমি বিচারক হতে পারি না, জাজমেন্টাল হতে পারি না। কিন্তু আপনার কবিতা 4টে কবিতা পড়লেন তো? 4টে? হ্যাঁ, 4টে তো পড়লাম। এই 4টে কবিতার মধ্যে 4টে মধ্যেই আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে আপনার সামাজিক সত্তা আছে এবং সেই সামাজিক সত্তার প্রকাশ রয়েছে এবং সেই প্রকাশটা খুব নান্দনিক। আর একদম কন্টেম্পোরারি বিষয়েও যা লিখেছেন সেটাও কখনো খুব একটা সোচ্চার হয়ে ওঠেনি, সেটা বরঞ্চ মনকে ছুঁয়ে গেল। খুব ভালো লাগলো। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাকে আমি জিজ্ঞেস করবো যে আপনার স্কুলিং কোথায়, কলেজ কোথায়, এবং ওই স্কুল কলেজের ওই সময় কি সাহিত্য রচনা শুরু হয়, কবিতা লেখার প্রতি আগ্রহ জন্মানো? কেউ কি ছিলেন কোনো মাস্টারমশাই বা দিদিমণি বা পাড়ার কোনো কবি বা আত্মীয় স্বজনের মধ্যে যিনি উৎসাহিত করেছিলেন? এটা হতে পারে মানে কোনো কবির কবিতা পড়া দিয়ে শুরু হয়ে গেল কবিতা পাঠ, এই কবিতা লেখার প্রতি আগ্রহ, এই সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, স্কুল থেকে শুরু করে আপনার ছোটবেলা, স্কুল, এগুলো নিয়ে একটু বলুন। আমার শৈশব কেটেছে বলেছি সাঁতরাগাছিতে। তো সেখানে একটি সরকারি আবাসনে আমরা থাকতাম, কোয়ার্টার্সে। তো সেখানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, কৃষ্টি বলে একটি সংস্থা ছিল, সেখানে কবিতা, নাটক ইত্যাদির চর্চা করতাম। সেখান থেকে শুরু হলো যে পাঠ্যপুস্তকের বাইরে কবিদের চেনা, কবিতা পাঠ করা ইত্যাদি। এছাড়া আমার বাবাকেও আমি ছোটবেলায় দেখতাম যে সঞ্চয়িতা পড়ছেন, আমরা সেটা শুনতাম, বা মনসা পুঁথি পড়ছেন। তো এরকম একটা শোনার একটা অভ্যেস ছিল। তাছাড়া বাড়িতে খুব রবীন্দ্রনাথের গান শুনতাম, রেডিও তখন খুব বাজতো। তো এই গান শুনে একটা সবসময় একটা উদাস বিভোর হয়ে যেতাম, কি বলতে চাইছেন বোঝার চেষ্টা, বা সুরে কথায়, এইটা একটা ছিল। আর তার সঙ্গে আমার কাকা, আপনি চিনবেন, মধ্যবলয় পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় শিবব্রত দেওয়ানজি। তো উনি ওই তখন সুন্দর হস্তাক্ষরে চিঠি লিখে পাঠাতেন, মাঝে মাঝে বই, তার লেখা বই পাঠাতেন, মাঝে মাঝে 2-1টা পত্রিকাও তখন হাতে পেয়েছি। কিন্তু নিজের যে লিখবো সেই রকম ভাবনা তখন তো আসেনি। স্কুল ম্যাগাজিনে আমাদের মালঞ্চ বলে একটি পত্রিকা ছিল, সেখানে প্রথম ক্লাস 7-8-এ একটি ছড়া কবিতা লিখেছিলাম। সেইটাই প্রথম ছাপা নাম নিজের দেখার অভিজ্ঞতা। তো তারপর ওইভাবে চলছিল, মানে সেভাবে যে নিয়মিত লেখালেখি করছি তা নয়, কিন্তু কবিতার প্রতি প্রেম ছিল। তারপর নিজের পড়াশুনো, চাকরি, পড়াশুনো বলতে আমি মাধ্যমিক পাশ করলাম সুরেন্দ্রনাথ গার্লস হাই স্কুল বাকসারা হাওড়া থেকে। উচ্চ মাধ্যমিক আমি করেছিলাম নরসিংহ দত্ত কলেজ হাওড়ায়। তারপর আমার গ্র্যাজুয়েশন হচ্ছে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলকাতায়, ক্যালকাটা ইউনিভার্সিটি। আর মাঝখানে আমি নর্থ ক্যালকাটা পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে মাঝখানে গিয়েছিলাম। তো সেটা তারপরে আবার আমি সরকারি চাকরিতে জয়েন করি। এরপর বিবাহ সূত্রে
মানে একেবারে সংসার ইত্যাদিতে ঢুকে গেলাম। লেখা ওই সময় সেইভাবে হয়নি, কিন্তু ওই বাড়ির পাড়ায় কোনো ওয়াল ম্যাগাজিন ইত্যাদিতে কখনো কখনো লেখা দিতাম আর কি। খুব অনিয়মিত ছিল সেটা। ছেলেকে বাংলা পড়াতে পড়াতে আমার কিন্তু একটা নিজের ভেতরে লেখার একটা তাগিদ তৈরি হতে শুরু করলো, যে একটা কিছু একটা লিখতে হবে। তো হঠাৎ 2009 সালে আমার মায়ের আকস্মিক চলে যাওয়া আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিল এবং একটা শূন্যতা তৈরি হলো। সেই সময় আমার ভেতর থেকে এই লেখা বেরিয়ে এলো, যে আমি ভালোবাসতাম, কিন্তু নিজে লিখবো সেভাবে লিখছিলাম না নিয়মিত। কিন্তু এই 2009 পর থেকে আর আমার কলম আর থামেনি। এই যখন ওই অনেকগুলো লেখা হলো, কিন্তু তখন প্রথম আমার বই প্রকাশ হলো একটু পরে 2014-তে। এই 9 থেকে আমি লিখছি, কিন্তু খুব বেশি প্রকাশ করা বা ছাপানো বা আমি নিজে বই ওইভাবে ভাবিনি তখন। তো একদিন অনেক লেখা হওয়ার পরে অনেক বেশ কিছু জমা হয়েছে, আমার সহকর্মী দু একজন বন্ধুদেরও পেলাম, তারা আমার লেখার উপর গানের সুর করলো। হ্যাঁ, এইরকম কিছু কিছু উৎসাহ। তারপর ফেসবুক এলো, একটু একটু করে উৎসাহ বাড়তে লাগলো। তখন আমার পাণ্ডুলিপি একসাথে করে আমার কাকা ভিলাইতে থাকেন, শিবব্রত দেওয়ানজির কাছে পাঠিয়ে দিলাম। উনি যখন গ্রিন সিগন্যাল দিলেন, হ্যাঁ তুমি বই করো, তিনি খুব খুশি হলেন, খুব উৎসাহ দিলেন এবং খুব অনেক গুণীজন আমার বাড়িতে এসেছিলেন 2014 সালে। আমাদের লিটল ম্যাগাজিন লাইব্রেরি গবেষণাগার যে আছে আমাদের সন্দীপ দত্ত মহাশয়, ওনার হাত দিয়ে আমার প্রথম বই প্রকাশ হয়েছিল। অনেক 21 শতাব্দীর পত্রিকার সম্পাদক সাগর বিশ্বাস, দুর্বাসা পত্রিকার সম্পাদক আমাদের বিশ্বজিৎ বাগচি, তারপরে বরুণ চক্রবর্তী এসেছিলেন, মানে অনেকে এসেছিলেন সেই আমার বাড়িতে সেদিন। তো সেই তখন আমার শুরু হলো এই লিটল ম্যাগাজিন জগতের সবার সঙ্গে পরিচয়। মানে সে আমার কাকা শিবব্রত দেওয়ানজি নিজে থেকে এই বই প্রকাশ অনুষ্ঠানটি করেছিলেন এবং তারপর থেকে আমার এই চেনা জানাটা, মানে সবার সঙ্গে পরিচিত হতে পারলাম ওই সময় থেকে। এইভাবে আর কি এদের স্নেহ প্রশ্রয়ে আস্তে আস্তে আমার লেখা অনেক জায়গায় তারপর ছাপা হতে লাগলো। এইভাবে শুরুটা। বেশ, যারা শুনছেন তারা কিছুটা শিলার লেখালেখি সূত্রপাত কিভাবে হলো এবং কিভাবে সেটা যা উনি যে কাকার কথা বললেন শিবব্রত দেওয়ানজি মধ্যবলয় পত্রিকার সম্পাদক ছিলেন, উনি মানুষ ছিলেন আমার সাথে দীর্ঘদিনের আসলে উনি বহির্বঙ্গে যারা বাংলা ভাষার প্রচার এবং প্রসার করেছেন তাদের দু একজনের নাম বলতে গেলে কিন্তু ওনার নামটা আসে। হ্যাঁ অবশ্যই। আমি খুব আমার সাথে আমার কখনো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কিন্তু রাউরকেলায় তো আমি ছিলাম, আমার রাউরকেলাতে আপব্রিঙ্গিং। তো সেই সূত্রে তখন থেকে আমার যোগাযোগ, সে বহুদিন থেকে যোগাযোগ ছিল। তারপর যা হয় কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার যোগাযোগ হয়েছে এরকম। তবে উনি একজন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং যে আমাদের যে সাহিত্যের যে সূত্রায়ন ঘটে বিভিন্ন ভারতবর্ষ অনেক বড় দেশ, শুধু তো পশ্চিমবাংলায় কবি সাহিত্যিক থাকেন এমন নয়। তো শিবব্রত দেওয়ানজি সেই কাজটা করতেন মধ্যবলয় পত্রিকা, সবাইকে এক সূত্রে গাঁথতেন। যেটা আমার আরেক বন্ধু কিছুদিন আগে মারা গেল, সুকুমার চৌধুরী, নাগপুর থেকে করতো খনন পত্রিকা। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বাংলা সাহিত্যের, আর এটা বাংলা সাহিত্যের ইতিহাসেও এগুলো থেকে যাবে। যাই হোক, আমরা শুনলাম যে কবিতা লেখার, কারণ হাওড়া ইটসেলফ, হাওড়া জেলা কবি, অনেক বিশিষ্ট কবি সাহিত্যিকদের ওখানে বাসস্থান। আমি তাদের কয়েকজনকে চিনি, কয়েকজনের সাথে সাক্ষাৎ নেই। তো সেখান থেকে আমরা আপনাকেও পেলাম, এটা খুব ভালো লাগছে আমার আর কি। কারণ আমরা যখন কবিতা ক্যাম্পাস শুরু করছি সেই সময় কবিতা ক্যাম্পাসের একদম দুজন কবি অলোক বিশ্বাস এবং প্রণব পাল, তারা হাওড়াতেই ছিল। এবং আমাদের বইমেলায় যখন আমরা আসতাম সেই সময়
তখন হাওড়াতেই আমরা রাতে থাকতাম। তপন দাস হাওড়ার কবি, সে এখন, পরে আমরা তো নতুন কবিতা পত্রিকা আমি আর রঞ্জন করি, তো সেই নতুন পত্রিকাতে তপন দাস রয়েছে একজন সহযোগী হিসাবে। ফলে তো হাওড়ার সঙ্গে আমার সম্পর্ক খুব মানে গভীর। আমার বোনের ওখানে বিয়ে হয়েছে, বোন ওখানেই থাকে, আচ্ছা আচ্ছা। সাঁতরাগাছিতেই আমরা থাকে এখন। 89 সালে উল্টোডাঙা আবাসনে চলে এলাম। আচ্ছা। তারপর ওই শৈশব যে সময়টা মানে একটা চারা গাছের মানে জল দেওয়ার যে কাজ, সেটা কিন্তু আমার ওই সাঁতরাগাছির পরিবেশই করেছিল, এটা বলা যায়। আর দমদমের কোথায় বাড়ি? দমদম অজয়নগর, এটা এই নাগের বাজারের কাছাকাছি। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা মোটামুটি শুনলাম। এবার আমরা যেটা করব সেটা আমরা আরো কিছু কবিতা শুনবো। এবার শিলার প্রকাশিত বই থেকে আমরা কিছু কবিতা শুনবো। প্লিজ কবিতা পড়ুন। প্রথম, যেহেতু আমি বললাম যে আমার মায়ের আকস্মিক প্রয়াণের পরে আমার লেখার শুরুটা, তো প্রথম বইতে বেশ কিছু লেখা আমার মাকে নিয়ে, বারবার মায়ের কথা ঘুরে ফিরে এসেছে। প্রথম বই এটা হেমিংটনের জন্য, এই প্রচ্ছদটা আমার ছেলে করেছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, সুন্দর প্রচ্ছদ। হ্যাঁ, এখান থেকে আমি দুটো কবিতা পড়ছি। অ্যানাটমি বিভাগ। হাসপাতালের অ্যানাটমি বিভাগ আমার মায়ের নতুন ঠিকানা। মাকে আজ তুলেছে টেবিলে, হাত কাটবে, পা কাটবে, হৃদয় কাটবে। আমি দেখতে চাই হৃদয়ের ভিতরটা, কত কত অভিমান দুঃখ জমা আছে, কার কার নাম আছে। দেখব কষ্ট, জ্বালা, যন্ত্রণার অনুপাত। মা দেহদান, মরণোত্তর দেহদান করেছিলেন, তো সেই অভিজ্ঞতায় দেখলাম। এটাও মাকে নিয়ে। সাদা। আজ সুন্দর একটা সকাল দিমা, ফুরফুরে, সূর্য ওঠার আগে আকাশে সাদা চাঁদটা উকি দিচ্ছে। হাঁসগুলো সেই সাদা রং গায়ে মাখবে। আমার বিছানায় আজ সাদা চাদর, কাশফুল, টগর, রজনী, জুঁই, এরাও তো সাদা। আজ ফুলদানিতে সব সাদা ফুল রাখবো। আজ খবরের কাগজে সব সাদা খবর থাকুক। ধর্ষণের লাল খবরগুলো আজ যেন না দেখি। হলুদ শাড়ি সরস্বতীকে আজ সাদা শাড়ি পরাবো। খাতার সাদা পাতায় যত লেখালেখি। সাদা রং দেখলে যুদ্ধবিরতির কথা মনে পড়ে। সাদার ভিতর অন্য রঙও লুকিয়ে থাকে, এও জানলাম। যেদিন মায়ের নিথর শরীর সাদা কাপড়ে মুড়ে হাসপাতাল থেকে বের হলো, সেদিন। নিষ্ঠুর সাদা, অমোঘ সাদা, নির্মম সাদা, বড় সত্যি সাদা। খুব ভালো দুটো কবিতাই একেবারে গতানুগতিক, মায়ের প্রতি শ্রদ্ধা জানানো কবিতা নয়, এর জন্য আরো ভালো। খুব ভালো লাগলো। আপনার কবিতায় আমি লক্ষ্য করেছি যে কোথাও না কোথাও আমরা যে সময়ে বাস করছি, যে পরিস্থিতিতে বাস করছি, এবং সেটা খুব নিষ্ঠুর সময়। আর প্যান্ডেমিকের সময় বিশেষত দেখা গেছে, যেটা পড়লেন, একটা কবিতা আপনি পড়লেন। হ্যাঁ, এই সমাজ সচেতনতা কোত্থেকে এলো আপনার মধ্যে? অনেক সময় ছেলেরা যত ভোকাল হয় সমাজ নিয়ে, মহিলারা নারী স্বাধীনতা এসব নিয়ে আমি দেখেছি, মানে ভোকাল, এটা স্বাভাবিক, এর মধ্যে কোনো অন্যায় কিছু নেই। কিন্তু আপনার যে কটা আমি আগেও যা পড়েছি, তো বই পড়িনি কোনো, তাতে দেখেছি যে সম্ভব আপনি আরো বৃহত্তর অর্থে সমাজকে দেখার চেষ্টা করেন। এটা কি কোনো ইনহেরেন্ট আছে, না পারিবারিক সূত্রে থাকে না অনেক সময় যে সমাজ সচেতন লোকের থাকে? আমি দুটো বিষয়ে এই ব্যাপারে বলতে পারি। প্রথমে হচ্ছে, আমার শাশুড়ি মা খুব মানে
অ্যাক্টিভ এই ব্যাপারে। হ্যাঁ, সমাজের নানান রকম উনি কাজ করে থাকেন। সেইটা কোথাও একটা প্রভাবিত হই তাকে দেখে, এবং মনে হয় যে তিনি এই কাজটা করতে পারছেন, আমরা তো আরো অনেক পরে, তা আমাদের কিছু কথা বলা দরকার, সেইটা হয়তো কোনোভাবে আসে। আরেকটা বিষয়, আমি খুব একটা ভালো গুছিয়ে কথা বলতে পারি না কোনোদিনই, এবং খুব একটু লাজুক প্রকৃতিরই ছিলাম, এবং বন্ধুরা যখন কোনো বিষয়ে কথা বলছে আমি তখন চুপ করে থাকতাম, মানে ওই মত প্রকাশ যে করবো ওই সময়, সেইটা আমি পেরে উঠতাম না। তো এইটা, এই যে ভেতরে ভেতরে কিন্তু আমি কথা বলতেই থাকি, মানে সব সময় আমি যেন কথা বলছি নিজের সঙ্গে, আর এই নিজের সঙ্গে যে কথাটা বলি এটা আমি কোথাও কবিতায় প্রকাশ করতে পারছি, কিন্তু সবার মাঝে বসে আমি কোনো বিষয়ে যে খুব ভালো একটা মতামত দিতে পারছি, মানে ঠিক কিভাবে বলবো সেটা তখন আমি বুঝে উঠতে পারি না। তো এই নিজের সঙ্গে নিজের কথা বলাটাই আমার আসলে কবিতা। তো এইটাই হয়তো এইভাবেই হয়তো আমার প্রকাশ, আমার ভিতরের জ্বালা যন্ত্রণাটা বেরিয়ে আসে। গ্রেট, দারুণ। অনেক অতিথি এসছে, আমি একটু স্বাগত জানিয়ে নিই। আচ্ছা, এইচ.বি. রীতা কবিতা শুনে প্রশংসা করেছেন। পিনের ব্যাখ্যা দারুণ বলেছেন এইচ.বি. রীতা। সমরেন্দ্র বিশ্বাস শুভেচ্ছা সাথে আছে। গৌতম রায় খুব ভালো লাগছে কবিতা ও পাঠ। আরিফার চৌধুরী সুন্দর শুভেচ্ছা জানিয়েছেন। আনোয়ার কামাল শুভেচ্ছা জানিয়েছেন। ব্রতী মুখোপাধ্যায় লিখেছেন সুন্দর প্রচ্ছদ, মায়ের কবিতা শেষ হয় না কোনোদিন। পঙ্কজ দাস আসছেন, শুভেচ্ছা জানিয়েছেন। সুদীপ ঘোষাল আছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তো আমরা আপনারা সবাই সঙ্গে থাকুন, আমরা আরো কিছু কথা বলবো শিলার সঙ্গে এবং আরো কিছু কবিতা শুনবো। এবার আমার যে প্রশ্ন সেটা হলো, পত্রিকা করার ইচ্ছে কেন হলো? মানে এটা তো ঠিক আছে, কবিতা লিখছি আমি, কবিতা লেখা, পত্রিকা প্রকাশটা তো আরো জটিল ব্যাপার, কারণ এখানে অনেক সাংগঠনিক ব্যাপার থাকে, কবিতা সংগ্রহ করতে হয়। আপনি নিজেই বলছেন একটা সাইডেস রয়েছে, আমি ঠিক বলতে পারি না, তো এই দায়িত্ব নিয়ে এটাকে বার করা, এটা কিভাবে করে? এটা প্রথমে বলি, 4 বছর আগে আমরা কয়েকজন বান্ধবী বলছি, কয়েকজন বান্ধবী মিলে একটা ওই কেউ গান করে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ নাটক করে, একটা গ্রুপ, একটা দল মতো তৈরি করেছিলাম। সেখানে আমি শ্রুতি নাটক লিখতাম আর সেটা মঞ্চে পরিবেশন করা হতো, আমরাই করতাম, গান কবিতা সমস্ত কোলাজ করে। তো একটা সাংস্কৃতিক বিভাগ মানে ছিল, এবং শুধু সৈকথা নাম দিয়ে। তারপরে এটার দ্বিতীয় বর্ষ পূর্তিতে আমি এবং সৈকথা, এবং কথাটা জুড়লাম সৈকথার আগে, এবং এটাকে আরো বড় হয়ে গেল, মানে অনেকে এটা ভালোবেসে অনেকে যুক্ত হলো, অনেক বন্ধুরা যুক্ত হলো, ছেলে মেয়ে সবাই। তো প্রথমে মনে হয়েছিল যে সৈকথাটা শুধু হয়তো মেয়েদের একটা আহ মেয়েদের জন্য, মেয়েদের লেখালেখি, মেয়েদের কাজের জায়গা, তা নয়, সবাই মিলে এটা আস্তে আস্তে বড় হতে লাগলো। তো এর মধ্যে আমি দুর্বাসা পত্রিকার, আমি বলেছি যে বিশ্বজিৎ বাগচি, উনি আমাকে, ওই পত্রিকার সঙ্গে আমি যুক্ত রয়েছি, সম্পাদনার কিছু কাজকর্ম আমি করি। এছাড়া কবিতা উৎসব বলে একটি অনলাইন ম্যাগাজিনে আমি সম্পাদক মন্ডলীতে ছিলাম, আছি, মানে এই সম্প্রতিটা শেষ সংখ্যা বেরোলো বলে ছিলাম, কথাটা বলছি। তো সম্পাদনার সঙ্গে কোনো না কোনো ভাবে একটু যুক্ত ছিলাম। তো আমার মনে হলো যে এই দুটো কাজের দু জায়গায় আমার যে ইনভলভমেন্ট, সেটা আমার মনে হলো যে আমি একটা পত্রিকা নিজের কেন করব না, মানে আমি সহ সম্পাদনার কাজে যখন আমি দেখলাম যে আমি পারছি, তখন আমার মনে হলো একটা, বিশেষ করে আমি বলবো এই পত্রিকা করার পেছনে এই যে কবিতা উৎসবের যে সম্পাদক শুভ্রদা, তার কাছ থেকে আমি খুব এই সাহায্য পেয়েছি,
যে কিভাবে এটা শুরু করব। তো ওইভাবে শুরু করলাম। তারপরে আমার ছেলে রয়েছে, ছেলে ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। ওর কাছ থেকে কিছু টেকনিক্যাল কাজ আমি শিখে নিয়েছি, কিভাবে কভার ফটোগুলো করতে হবে, কিভাবে এগুলো শিখতে শিখতে মানে আমার মনে হচ্ছে যে আমি করতে পারি। এবং সম্পাদনা করলে কি হয়, অনেক নতুন কবিদের যেমন জানা যায়, কবিদের লেখা যারা লিখতে চাইছে নতুন নতুন কবিতা পড়া যায়। তারপরে যারা সিনিয়র রয়েছেন, যারা প্রতিষ্ঠিত, তাদের সঙ্গেও একটা সম্পর্ক তৈরি হয়, তাদের সঙ্গে যে ভাবের আদান প্রদান একটু বেশি করা যায়, মেশা যায়। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এবং নতুন লেখকদের তুলে আনা, এইটা আমার মনে হয় একজন সম্পাদকের কাজ, সেটা আমি খুব ভালোবেসে করি আর কি। তো এটা করতে আমার ভালো লাগে, সেই জন্যই কাজটা করি। এবার যখন ভালো লাগবে না, হয়তো আমার লেখালেখির উপরে একটু সময়টা একটু কম হয়ে যায়, কিন্তু আমার কাজটা করতে খুব ভালো লাগে। গ্রেট। আমরা শুনলাম মানে এখনকার সময়ে যারা সম্পাদনা করবেন তাদের আরো কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো আয়ত্ত করতে হয়, বিশেষত অনলাইন সম্পাদনা যারা করে, সেটাও শিলা করে নিয়েছেন। অর্থাৎ মানুষের অসাধ্য বলে কিছু নেই। এবং এটা যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে উনি একজন চাকুরিরতা মহিলা, সেখান থেকে সময় বার করে লেখালেখি করছেন, পত্রিকা সম্পাদনা করছেন, এবং পত্রিকা সম্পাদনার একটা গুরু দায়িত্ব। কারণ আমরা একটা নতুন কবিতা পত্রিকা বা তার আগে কবিতা ক্যাম্পাস, আমরা যে কজন ছিলাম আমরা জানি এটা কত বড় গুরু দায়িত্ব। তো সেটা আমি করছেন। মাঝে মাঝে একজন কবি বন্ধুকে বিরক্ত করি, সেই নামগুলো বলি, যে এই সম্পাদনার কাজে আর কি। কবি চিরঞ্জীব হালদার, কবি সুবল দত্ত, গদ্যকার, গল্পকার। মাঝে মাঝে এনাদের বিরক্ত করে থাকি, একটু কোনো কোনো সময় প্রয়োজন হলে ওনাদেরকেও সঙ্গে নিই। এছাড়া মানে আমার দুদিকটাই, মানে সাংস্কৃতিক বিভাগ এবং এই সাহিত্যের ম্যাগাজিনের এই বিভাগ দুটোই আমাকে দেখতে হয়। কিন্তু সাহিত্যের বিভাগটা পুরোপুরি বলতে গেলে মানে একাই এটা আমি করছি। অনেক ম্যাগাজিনে হয় কি অনেকে মিলে করে, কিন্তু আমি কিন্তু এটা একাই করছি, এটা বলা যেতে পারে। তো টেকনিক্যাল কাজটা খুব বেশি করতে হয় এখানে, মানে আপলোড থেকে, এগুলো মেল থেকে নেওয়া, আপলোড করা, আলাদা আলাদা কভার ফটো করা, প্রচ্ছদ, এটা কিন্তু একটা বিরাট কাজ। এবং এইটা খুব সকলে আমার পত্রিকায় সকলে এটা আমাকে বলেন যে ছবি, মানে ছবিটা ভাবে, মানে কবিতার ক্ষেত্রে একটা অ্যাবস্ট্রাক্ট ছবি নিয়ে নেওয়া যায় গুগল থেকেই যদি আমি নিই, কিন্তু অনেক সময় কি হয় গল্পের ক্ষেত্রে, গল্পের যে বিষয় তার সঙ্গে মিলিয়ে এটা কিন্তু একটু কঠিন। এবং আমাকে সেই সময় অনেক সময় করতে হয়, মানে দুজন মানুষ রয়েছেন, তার সঙ্গে একটা সাইকেল আনতে হবে, একটা কুকুর আনতে হবে, মানে ওই ফটোশপে গিয়ে সেসব আমাকে করতে হয়। মানে এটা কিন্তু বেশ একটা মজাদার, এবং করেও কিন্তু খুব আনন্দ পাই যে একটা কাজ করছি, আমার ভালো লাগে। সেটাই বলার আমার, যে একজন সম্পাদকের আগেকার যে কাজের ধরন ছিল এখন সেটা অনেক পাল্টে গেছে। কারণ আমরা তো লিটার প্রেসের যুগের লোক, সেই প্রেসে বসে, সেই একদম কলেজ স্ট্রিটের একদম অলি গলির ভিতরে সব প্রেস ছিল, সেখানে বসে আমরা সব করতাম, প্রুফ দেখতাম, সেটা একটা সময় গেছে। এখন তো একদম সি-স চেঞ্জ যাকে বলে, সেটা হয়ে গেছে। লাইভ আড্ডাও করছি কথা থেকে, স্ট্রিম ইয়ার্ড, এটা যেমন আমাদের এই সেতু সঞ্চারের মতো। এখন অনেকটাই পাল্টে গেছে সবকিছুই, মানে যে কমিউনিকেশনের সমস্ত মোডগুলি পাল্টে গেছে। যদি পারি একটা মানে প্রিন্ট সংখ্যা কোনোভাবে যদি, মানে জানি না হবে কিনা, ইচ্ছে রয়েছে আর কি। গ্রেট। মাসুদ মুস্তাফিজ এসছেন, বেশ শুনছি। হ্যাঁ, কবিতা পাঠাবেন অবশ্যই। omsumali@gmail.com, omsumali ও দিয়ে শুরু। তো যাই হোক, আপনাকে স্বাগত মাসুদ। এবারে আমরা পরের কবিতা পাঠে যাব। এবার কবিতা পড়ো। আমি দ্বিতীয় বইটা নিলাম, অন্তর্গত স্বর।
প্রথম বইটা তো 2014 বেরিয়েছিল, এইটা 14 রথযাত্রায়। পরের বইটা আমার 15 বইমেলায় প্রকাশিত হয়েছে ক্রান্তিক প্রকাশনা থেকে, আর প্রথম বইটা ছিল নীলাঞ্জনা প্রকাশনী। এখানেও একটু সময় নিয়ে লেখা বাছলাম। এবারও কঠিন সময়, অসার পা নিয়ে চলতে হয়, অথবা চলার ভান করতে হয়। মুখোশের আড়ালে মুখ ঠেকে আছে, পুরনো অসুখের মতো ফিরে আসে যাপনের কিস্সা কাহানি। ক্যালাইডোস্কোপের নকশার মতো মুহুর্মুহু বদলে যায় অর্বাচীন স্বপ্নাবলী। উড়ে যায় দূরবীন চোখে বেনু জলে আবাদ বসতি। ঝিঙে ফুল ঝরে যায় পড়ন্ত বিকালে। প্রতিবাদের ভাষা বদলায়, আন্দোলনের রূপরেখায় নিরন্তর। ব্যক্তিগত অনুভূতিও সর্বজনীন হয়, এবারও কঠিন সময়। পরের কবিতা, মাঝ সমুদ্রের টান। ঝড় এসে আছড়ে পড়ছে নামবিহীন, মাছ ধরার নৌকা ফিরে আসেনি। জেলে বউ ঘরে প্রদীপ জেলে অপেক্ষায়। ফ্রেজারগঞ্জের ঘাটে ঘাটে বরফের বস্তা, ইতিউতি পড়ে আছে মাছ ধরার জাল। ট্রলার বাঁধা ঘাটে ঘাটে। সমুদ্রের দুঃখ, রাগ, অভিমান, তর্জন, গর্জন সবই তো বোঝে সে। মাঝ সমুদ্রের টান কি শুধুই মাছ ধরার? কিশোর কুমারের একটা বিখ্যাত গান ছিল, মানে কিশোর কুমার যখনই গাইতে উঠতেন একটা গান গাইতেন, পিছে পড় গয়া ইনকাম ট্যাক্সন। তো অ্যাকচুয়ালি ওর জীবনে উনি হয়তো এত গানও গাইতেন না। তো একসময় ওনার অভিনয় যখন আগে তো অভিনয় ব্যস্ত থাকতেন, তারপরে এমন উনি অত গুছানো লোক ছিলেন না, স্বভাবতই ট্যাক্সের অনেক জমে যায় এবং ওই ট্যাক্স মেটাতে গিয়ে উনি প্রচুর অনুষ্ঠান করতে আরম্ভ করেন, গান গাইতে আরম্ভ করেন। তো সেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনি কাজ করেন। তো ইনকাম ট্যাক্স একেবারেই একটা মানে কি বলবো কবিতা বিরোধী জায়গা, সাহিত্য বিরোধী জায়গা। আমি ব্যাংকে কাজ করেছি, আমার কাজটা ওরকম ছিল। এগুলোকে মেলান কি মেলায় কি করে না, আসলে সুইচ অফ সুইচ অন করতে পারি। মানে যখন আমি অফিসে থাকি তখন আমি অফিসের কাজেই মনটা দিই, এবং যখন আমি বাড়িতে চলে আসি, আমি সন্ধেবেলাটা আমি প্রথম দিকে যেমন ছেলেকে পড়াতে বসাতাম, সেই সময়টা এখন একটু বড় হয়ে যাওয়াতে তো আর সেইভাবে পড়াতে নিয়ে বসতে হয় না। তো সেই সময়টা পুরো আমি এই নিজের পড়া এবং লেখার জন্য দিই। এইভাবে সময়টা আমি বার করে নিই। মানে সন্ধেবেলায় আর কোনো কাজ রাখি না, বাড়ির কোনো কাজ আমি রাখি না। এইভাবে একটা সময়কে বার করার চেষ্টা করি। আর বিষয় যেটা বলছেন ইনকাম ট্যাক্সের বিষয়টা, হ্যাঁ সত্যি, মানে আমি আমার পড়াশোনার দিক থেকেও আমি বলি, আমার মানে সব স্ট্রিমেই আমাকে পড়াশোনা করতে হলো। কেন আমি বলছি, আমার উচ্চ মাধ্যমিক সায়েন্স স্ট্রিমে ছিল, তারপরে আমি পলিটেকনিক বা তারপরে আমার চাকরিতে জয়েন করার পরে আমি যেহেতু রেগুলার অফিসটা মানে সেভাবে করতে পারছি না, মর্নিং এ করছি, এদিকে ডেতে অফিস এইরকম ভাবে করছি, তখন আমি হিউম্যানিটিজে চলে যাই, মানে আর্টসে চলে যাই। এবার ডিপার্টমেন্টে ঢোকার পরে আমাকে আবার কমার্স অ্যাকাউন্টেন্সিটা জানতে হয়। মানে ডিপার্টমেন্টে যে পরীক্ষাগুলো পরপর আমাকে পাস করতে হয়েছে, সেখানে সমস্ত হচ্ছে এই ইনকাম ট্যাক্সের যে বিষয়, সেখানে ভালো করে অ্যাকাউন্টেন্সি জানতে হয়। তো আমি দেখলাম যে মানে সব বিষয়গুলোই আমাকে ছুঁয়ে ছুঁয়ে যেতে হলো। মানে সাহিত্যের সঙ্গে আর এই অ্যাকাউন্টেন্সি এই কিভাবে যে আমি মেলাই আমি জানি না। মানে মেলানোর কোনো বিজ্ঞানের সঙ্গে বরং কিছুটা মেলে, মানে অঙ্কের সঙ্গে আমি কবিতার অনেক মিল পাই। হ্যাঁ, অঙ্ককে কবিতার সঙ্গে কিন্তু মেলানো যায়। ইনকাম ট্যাক্সকে কিন্তু
খুব কঠিন হয়ে পড়ে আর কি। ঠিক আছে, আমরা আবার কবিতা শুনবো। আমি তৃতীয় বই থেকে পড়ছি। বইটা নেবুলা মেঘের মান্দাসে। দেখা যাচ্ছে প্রচ্ছদটা? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা গেছে, দেখা গেছে, আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা বেরিয়েছিল, এই বইটা প্রকাশ হয়েছে 2018 বইমেলাতে। এই প্রচ্ছদ খুব আমার খুব পছন্দের, মৃণাল শীল করেছিলেন। মধ্য বয়স। বয়সের ব্যালকনি থেকে সুতোয় বেঁধে ঝুলিয়ে দিলাম খুঁটিনাটি আধভাঙা টুকরো সুখের জীবন ঝোলা। জ্যোৎস্না স্নাত বিড়াল ঘুমের আলস্যি ভাঙে, গাছের কোটর থেকে প্যাঁচার উকিঝুঁকি রাত। সংযোগের সুতো আলগা হচ্ছে রোজ, জোড়া দিলে ছিঁড়ে যাচ্ছে অন্য জায়গায়। সময়ের ব্যবধানে বিড়াল মাছ খেয়ে গেছে, প্যাঁচা উড়ে গেছে অন্য ডালে। ক্রমশ ছোট হয়ে আসা সুতোয় ঝোলাটা অনির্দিষ্টকাল আটকে আছে কার্নিশে। না ভাঙা সিঁড়ির ধূসর ব্যালকনি সূত্রে মধ্য বয়স ভূমি ছোঁয়ার অপেক্ষায়। পরের কবিতা বিরহবাহী। প্রথম পংক্তির পর দুজনেই লেখে তৃতীয় পংক্তি। দ্বিতীয় পংক্তিতে ছিল আমন্ত্রণের কথা, তৃতীয় পংক্তি তুমুল ভালোবাসার। কেউ কাউকে কোনো আমন্ত্রণ জানায়নি, আমন্ত্রণের বুক চিরে যায় নিবেড় আঁচড়। আজও দুজনের ভালোবাসায় অন্তরায় এক পংক্তি, অথচ দুজনেই কি ভীষণ বিরহবাহী, দুজনেই বুকে ধরে অভিমানের পাহাড়। কবিতায় এক পংক্তি সমান কত দূরত্ব লিখতে ভুলে গেছেন ভালোবাসার মানচিত্রকর। বেশ, আমি যেটা আমাদের অনুষ্ঠানের এবার শেষ করে আনার সময় হয়েছে, আমরা শেষ পর্যায়ের কবিতায় যাওয়ার আগে একটু জানতে চাইবো যে কবিতা লেখা, নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রমে জড়িয়ে থাকা, এগুলো যেমন আছে, আর কোনো অনেকের থাকে গান শোনা, ঘুরে বেড়ানো, হ্যাঁ হ্যাঁ বই পড়া তো থাকে, কবিতা থাকবেই, বই তো তারা পড়ে, হ্যাঁ হ্যাঁ এরকম আমার শখ কি আছে? ভ্রমণ এবং গান শোনা এই দুটোই আমার খুব শখের। মানে বছরে 2-3 বার বেরোনো হয়েই যায় আমাদের। এই বছর তো যেহেতু অন্যরকম কাটলো, হ্যাঁ, বেড়ানো আমাদের খুব শখ। আমরা খুবই বেরিয়েছি, মানে আগামী দিনেও আরো অনেক জায়গা বাকি রয়ে গেছে বেরোতে, ভালো মানে চাইবো বেরোতে যাতে পারি আর। আপনার বেটার হাফ কি উনি কি ইনকাম ট্যাক্সে না অন্য না কোথাও কাজ করেন? না, উনি হচ্ছেন সেন্ট্রাল এক্সাইজ, জিএসটি যেটা আচ্ছা, এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুজনেই অর্থ দপ্তরে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। দুজনেই অর্থ দপ্তরে। খুবই খুবই অর্থবোধক সম্পর্ক আর কি। হ্যাঁ হ্যাঁ, অর্থ। যাই হোক, আমরা এবারে আবার শেষ পর্যায়ের কবিতা পাঠে যাব। কবিতা পড়ার পরে আমরা অনুষ্ঠান গুটিয়ে আনবো, শেষ করব। বলুন, কবিতা পড়ুন। এবারে আমি নির্বাচিত শূন্য, এটা সুতরাং থেকে প্রকাশিত হয়েছিল। সুতরাং এটা সময়টা হচ্ছে, আছে, এই বইটা আমার কাছে আছে। আচ্ছা তাই, এটা 2020 বইমেলাতে প্রকাশ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এই বইটা আমি তিনটে সূচিতে আমি তিনটে আলাদা আলাদা বিভাগ করেছিলাম: মিয়াও নামা, সম্পাদ্য আর স্বল্প দৈর্ঘ্যের ছায়াছবি। মিয়াও নামাতে সবই বিড়ালের কবিতা। মিয়াও নামা থেকে একটা কবিতা আমি পড়ছি।
বিড়াল জন্মের ভূমিকা। কিছুদিন বাড়িতে না থাকলে টের পাই আমাদের মধ্যে অনেক বিড়াল বাস করে, বিড়ালের মধ্যে অনেক আমি। ফিরে এসে ঘরে ঢুকতেই দেখা মাত্র আমার কোলে লাফ দিয়ে উঠবে কিনা তখন সেটাই বড় প্রশ্ন। কিছু কিছু প্রশ্ন আর উত্তর গা জড়াজড়ি করে থাকে। বিড়াল আদরের পর জামা আর লোমের সম্পর্কের মতো অবিচ্ছেদ্য, জেদি, একগুঁয়ে। অন্তর্মহলের দৃষ্টি, বিশ্ব দর্শন বুঝে গেলে মাত্র 7 দিনেই বদলে যেতে পারে অভ্যেস, অভ্যেস বদলে দিতে পারে শ্রেণী। এরকম সময় তো জন্ম বদলের খেলায় মেতে ওঠে একঘর নির্দোষ প্রাণী, অনায়াসে বদল করে নেয় ভূমিকা। এবারে একটা সিরিজ কবিতা পড়ি, কথা ও কাঁথায়। 1। তোমাকে ঘুম পাড়াতে ঘুম ঘুম খেলি, ঘুমিয়ে গেলে সূচ আর রঙিন সুতোয় ঘরবাড়ি তুলে কথা ভ্রমণে বেরিয়ে পড়ি স্মৃতির ব্যাকপ্যাক নিয়ে। ভাঙাচোরা জীবনে রাত্রির বুকে মেসোপটেমিয়া আর নীলনদ ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা মাত্র। হোয়াংহোতে দুঃখের ঝুলি ভাসিয়ে দিয়ে চকিতে তোমার কাছে ফিরে আসি। দেখি তোমার গা থেকে নকশি কাঁথা পড়ে গেছে, তোমার হাতটা আমার বালিশের উপর। বালিশের তুলোর মধ্যে কবেকার অভিমানগুলো দলা পাকিয়ে আসে। জমাট কান্নারা চিৎকার করতে চায়। আমি তাড়াতাড়ি বালিশের খোলে জোড়া টিয়ার চুম্বন দৃশ্য সুচ সুতোয় ফুটিয়ে তুলি। তোমার গায়ে আরো একটি নতুন কাঁথা দিয়ে আবার কথা ভ্রমণে। ওই যে নীল নদের দিকে যেতে যেতে কথার কাঁথায় জড়িয়ে ফেলি জীবন আর যন্ত্রণা। 2। কথার কাছে আমি অঙ্গাবরণ খুলে রাখি রমণে রতিতে, স্বপ্ন ডানায় মেখে রাখি ল্যাভেন্ডার। ছোট ছোট ঘন ঘন রান সেলাইয়ের বালিরেখা নীলের গতিপথ জুড়ে। ভূর্জপত্রের পুঁথি খুলে রেখে কবেকার রামী রজকিনী আমি সাধন সঙ্গিনী হয়েছি কথা গোসাই। কাঁথার ফাঁকে জড়িয়ে ধরি প্রাচীন গুল্মলতা। প্রতিটি কথা সঙ্গম ধরা দেয় পদ্মজনির নতুন বন্দিশে। তুমি এত কাছটিতে থেকেও টের পাও না, বুঝতে না দেওয়ার খেলা রপ্ত করেছি নিদারুণ অভ্যাসে। কথা বলায় সময় ঢেকে রেখে একাকী কথা সেলাই করি তোমার মুখপানে চেয়ে। ঘুম ভাঙার আগেই কথা ও কাঁথার সরণি বেয়ে সন্ধ্যা ভাষায় ভেসে ফিরে আসি চেনা আমি। যদি পথ হারিয়ে ফেলি খুঁজে নেবে তো আমায়। 3। এখনো সময় হয়নি, ভোরের আলো ফোটার আগে এসো তবে বেঁধে রাখি আমাদের শ্লোক ও শোক নির্জনে। এসো কোনো শুঁয়োপোকার রেশম গুটি বানানোর পথ প্রশস্ত করি। স্বপ্ন রঙে কথা এঁকে দিই প্রজাপতির ডানায়। দীর্ঘ ব্যবহারে যদি ছিঁড়ে যায় কাঁথা, যদি মায়ের গন্ধ পাই পুরানো শাড়ির ভেতর থেকে, তবে তাকে রেখে দেব ইরা ও পিঙ্গলায় কথানাথ। যদি একবার ফিরে পাই ছেলেবেলা, লাল শালু দিয়ে শোক পাড় মুড়ে দেব। রাখো রাখো হে ভ্রামক কথা ও কাঁথায় জড়ায়ে, সফলতায় ব্যর্থতায় জরা ও জঙ্গমে। বেশ, আমরা এবারে অনুষ্ঠান শেষ করব। 45 মিনিট হলো কথাবার্তা। আপনি ভাবছিলেন যে কি হবে, দেখুন কিভাবে সময় চলে যায়। যাই হোক, আমি সবাইকে একটা শেষ প্রশ্ন করি যে যদি আপনাকে পছন্দের বই তো অনেক, কিন্তু যদি 3টে বই বেছে নিতে বলি, কোন 3টে বই বেছে নেবেন? এটা খুব কঠিন প্রশ্ন, কিন্তু আসলে আমি প্রথমেই বলেছিলাম যে আমার মানে রবীন্দ্রনাথের গানের কথা আমি বলেছিলাম যে আমার কবিতা যদি
কারোর মনে হয়, মানে আমার লেখা যদি কারোর মনে হয় যে কবিতা হয়েছে, তাহলে তার উৎস মুখ বোধহয় রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রনাথের গান, মানে ওই যে বিভোর হয়ে যাওয়া। সেই জন্য আমার মনে হয় আমি গীতবিতান সঙ্গে নেব 1 নম্বর। আর 2 নম্বর একটা উপন্যাস নেব, যেই উপন্যাস আমি বারবার ঘুরে ফিরে পড়ি, সেই রকম একটি উপন্যাস নেব। এটা হতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, হতে পারে নহন্যতে। এই দুটোর মধ্যে একটা আমি বেছে নেব, একটা উপন্যাস নেব। আরেকটা বই আমি নিতে চাইবো কবিতার, কিন্তু কোনো একজন কবির কবিতা আমি ওই 7 দিন ধরে পড়ার আমার মনে হয় না পড়তে ইচ্ছে করে আমার। কারণ একই কবি কবিতা পড়লে অনেক সময় একটু প্রভাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য আমি এরকম একটা কবিতার বই নিতে চাই যেখানে অনেকের কবিতা রয়েছে। আমি ভাবছি যে জয় গোস্বামীর যদি গোসাই বাগান 3 খণ্ডে সেটাকে একসঙ্গে করে নিয়ে যাওয়া যায়, তাতে ওই কবিতাও পড়বো আর কবিতা নিয়ে আমি যেটা ভাবছি আমি কবির সঙ্গে মিলিয়েও দেখবো যে তিনি কিভাবে সেই কবিতাকে ভাবছেন। তো আমার মনে হয় এটা ভালো হবে আর কি আমার জন্য, যে কবিতার মধ্যেই কাটাবো। দারুণ, আমরা উত্তর পেয়ে গেলাম। সঙ্গে পরে শেষের দিকে এসেছেন চিরঞ্জীব হালদার, শুক্লা ইফতেখার, দুজনকেই স্বাগত। এবার আমরা অনুষ্ঠান শেষ করব। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং শিলা, আপনাকেও অনেক ধন্যবাদ অংশুমালীর পক্ষ থেকে সময় দেওয়ার জন্য। আপনি অংশুমালীকে যদি কিছু বলতে চান বলতে পারেন। অংশুমালীকে বলবো যে অংশুমালীর এই সেতু সঞ্চার এবং আরো একটি অনুষ্ঠান ধারাবাহিকভাবে করছে, হ্যাঁ, সেটা খুবই খুবই ভালো হচ্ছে। আর অংশুমালী আগেও আমাকে ডেকেছিল একটি আলোচনা সভায়, সেই জন্য সম্পাদক জুবাইন সন্ধিকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বপনদা, আপনাকেও আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে ডাকলেন বলে। আর যারা বন্ধুরা এতক্ষণ রইলেন সঙ্গে, কবিতা শুনলেন, কথা শুনলেন, তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। ঠিক আছে, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।